আসসালামু আলাইকুম। আজকে আমরা একেবারে সংক্ষেপে সাধারণ জ্ঞানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। অক্ষাংশ, দ্রাঘিমাংশ, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এই ব্যাপারগুলো আমরা বোঝার চেষ্টা করব। মূলত একটা মানচিত্র দেখতে গেলে এই ব্যাপারগুলো ভীষণ কাজে লাগে এবং বেশিরভাগ মানুষজন সাধারণ জ্ঞান এগুলো না বুঝেই মুখস্থ করা শুরু করে। এগুলোর কাজ কি, এগুলোর দরকারটাই বা কি? আজকের ক্লাসে আমরা এই ব্যাপারটাতে একেবারে বিস্তারিত জানবো। আসেন ফার্স্টে আমরা বোর্ডে চলে আসি এবং বোর্ডেই কথাবার্তা শুরু করি। একেবারে শুরুতে আমরা যে কাজটা করব, আমরা একটা বৃত্ত এঁকে নেব। আমরা একটা বৃত্ত এঁকে নেব এবং আমরা ধরে নেব এই বৃত্তটাই হচ্ছে আমাদের পৃথিবী। আমরা বেশ বড়সড় একটা বৃত্ত এঁকে নিয়েছি, একেবারে গোলগাল বৃত্ত। যদিও পৃথিবী এমন না, পৃথিবী কিছুটা কমলা লেবুর মতো চেপটা, কিন্তু আমরা ধরে নিচ্ছি এই বৃত্তটাই হচ্ছে আমাদের পৃথিবী। বৃত্তটা আঁকার পর এটাকে পৃথিবী ধরে নিয়ে আমাদের প্রথম কাজ, যে কোনো একটা মানচিত্রে আমাদের একেবারে প্রথম কাজ হচ্ছে ভাই দিক নির্ণয় করা। দিক নির্ণয় করা আমরা প্রত্যেকে জানি। একটা মানচিত্রে উপরের দিকটা, একটা মানচিত্রের উপরের দিকটা সব সময়, একটা মানচিত্রের উপরের দিকটা সব সময় হবে উত্তর দিক। একটা মানচিত্রের উপরের দিকটা সব সময় হবে উত্তর দিক, অর্থাৎ উপরে এই যে দিকটা দেখতে পাচ্ছি এটা উত্তর দিক, আর নিচের দিকটা সব সময় দক্ষিণ। উপরের জায়গাটা উত্তর, নিচের জায়গাটা দক্ষিণ। এরপর আপনার ডান হাত, আপনার ডান হাত, ডান হাতটা যেদিকে আমাদের পূর্ব দিকটা হবে সেদিকে। ডান হাতটা যেদিকে পূর্ব দিকটা হবে সেদিকে। এখন মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, আপনি যে বোর্ডের মধ্যে লিখছেন, আপনার তো এই পাশে ডান হাত, এই পাশে পূর্ব লিখছেন। ধরেন আমি পড়ার টেবিলে বসেছি এই দিকটাতে ফিরে, তাহলে এখন তো ডান হাত এদিকে, পূর্ব তাহলে কোন দিকে? উত্তর হচ্ছে ভাই, আমি এখানে সত্যিকারের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বের করছি না। আমরা একটা মানচিত্রে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সেট করছি। আর একটা মানচিত্রে সব সময় উপরের দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ, আর ডান হাত বা ডান পাশটা সব সময় পূর্ব। অর্থাৎ আমি এই পাশে যখন লিখেছি এটা পূর্ব, বোর্ডটা যদি এখানে থাকতো এ পাশে লিখতাম পূর্ব, বোর্ডটা যদি এখানে থাকতো তাহলে এই পাশে লিখতাম পূর্ব। আমার ডান হাতটা যেদিকে পূর্ব সব সময় ওই দিকে হবে। এরপর বাকি যেটা থাকবে সেটা পশ্চিম, বাকি যেটা থাকবে সেটা পশ্চিম। হয়ে গেল একটা মানচিত্রের মধ্যে দিক নির্ণয় করা। উপরের দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ। ডান হাত, আমার ডান হাত সব সময় পূর্ব, বাকি যেটা থাকবে সেটা পশ্চিম। দিক নির্ণয় করা শেষ। এরপর আমরা জানি এই পৃথিবীর মানচিত্রে যে কোনো স্থান, একেবারে যে কোনো স্থান আমরা খুঁজে বের করতে পারি দুইটা রেখার সাহায্যে। আমরা খুঁজে বের করতে পারবো দুইটা রেখার সাহায্যে। একটা হলো ভাই দাঁড়ানো রেখা, আরেকটা হচ্ছে শোয়ানো রেখা। একটা দাঁড়ানো রেখা, আরেকটা শোয়ানো রেখা। আমরা একটু লিখে ফেলি, কেমন? আমরা একটু পাশে লিখে ফেলি যে ভাই একটা রেখা হচ্ছে দাঁড়ানো, আরেকটা রেখা হচ্ছে ভাই শোয়ানো। পৃথিবীতে যে কোনো একটা স্থানের অবস্থান আমরা খুঁজে বের করতে পারি দুইটা রেখার সাহায্যে। একটা দাঁড়ানো রেখা, আর একটা শোয়ানো রেখা। এরপর দেখি দাঁড়ানো বলেই দিয়েছে, দাঁড়ানো তাহলে দতে দাঁড়ানো, দতে দ্রাঘিমা, দতে দাঁড়ানো, দতে দ্রাঘিমা। তাহলে দাঁড়ানো রেখাটাই হচ্ছে দ্রাঘিমা রেখা। অনেকে যে ভুলটা করে এটাকে দ্রাঘিমাংশ বলে ফেলে। না, আমি কিন্তু বলছি এটা দ্রাঘিমা রেখা, দ্রাঘিমাংশ না। ঠিক একইভাবে শোয়ানো রেখাটাই হলো, শোয়ানো রেখাটাই হলো অক্ষ রেখা। তাহলে ভাই খুব ক্লিয়ার কথাবার্তা যে ভাই দাঁড়ানো রেখাটা দ্রাঘিমা রেখা আর শোয়ানো রেখাটা অক্ষরেখা। এবার প্রশ্ন হলো যে ভাই শোয়ানো রেখার তো আপনি একটা আঁকছেন, আপনি তো চাইলে ভাই আরেকটা শোয়ানো রেখা এখানে আঁকতে পারেন, চাইলে নিচেও একটা শোয়ানো রেখা আঁকতে পারেন, চাইলে আরো একটা আঁকা যায়, চাইলে এই পাশেও একটা আঁকা যায়। এমন তো চাইলে ভাই অনেকগুলো শোয়ানো রেখা আঁকা যায়। প্রশ্ন হচ্ছে এই শোয়ানো রেখাগুলো সবগুলোই কি অক্ষরেখা? এই শোয়ানো যতগুলো রেখা আঁকছি সবগুলোই কি অক্ষরেখা? ভিডিওটা এইখানে পজ করে একটু কমেন্ট বক্সে উত্তরটা আগে লিখেন
যে ভাই সবগুলোই অক্ষরেখা কি না? লিখেছেন? এবার উত্তরটা আমি দিচ্ছি। আমি জানি বেশিরভাগ মানুষের কাছে মনে হবে যে না না ভাই সবগুলো অক্ষরেখা হয় কি করে, নিশ্চয়ই অন্যগুলো অন্য রেখা। কিন্তু না, সবগুলো এগুলো অক্ষরেখা। আপনাকে আগেই পড়াইছি ভাই যে যেই রেখাটাই শুয়ে আছে সেটাই অক্ষরেখা। তাহলে এগুলো প্রত্যেকেই হচ্ছে অক্ষরেখা। তবে যেই অক্ষরেখাটা একদম মাঝ বরাবর আছে সেটার এবং অন্য অনেকগুলোরও কিছু বিশেষ নাম আছে। এগুলো অবশ্যই অক্ষরেখা, তবে এর আলাদা কিছু নাম আছে। একেবারে শুরুতে মাঝ বরাবর যে অক্ষরেখাটা আছে এটাকে আমরা বলি বিষুব রেখা। একদম মাঝ বরাবর যে অক্ষরেখাটা আছে সেটাকে নাম দিচ্ছি বিষুব রেখা। এটাকে নাম দিচ্ছি গুরু বৃত্ত রেখা। এটাকে নাম দিচ্ছি মহাবৃত্ত রেখা। গুরুবৃত্ত, মহাবৃত্ত, ইকুইটোরিয়াল লাইন, ইকুইটোরিয়াল, ইকুইটোরিয়াল লাইন। এটাকে বলছি আমরা নিরক্ষ রেখা, নিরক্ষ রেখা। তাহলে কি বলার চেষ্টা করেছি? একদম মাঝ বরাবর যেই অক্ষরেখাটি আছে তাকে বলা হচ্ছে বিষুবরেখা, নিরক্ষরেখা, গুরুবৃত্ত, মহাবৃত্ত, ইকুইটোরিয়াল লাইন। ছোটবেলায় আমরা সবাই চাঁদা ব্যবহার করেছি। তো চাঁদার মধ্যে গণনা শুরু করতাম কত থেকে? 0 থেকে। ঠিক একইভাবে এই রেখাটা ধরে, অর্থাৎ আমাদের এই যে পার্টটুকু, এই জায়গাটা, এই জায়গাটা, এটাকে মনে করেন ভাই একটা চাঁদা। এটাকে একটা চাঁদা মনে করেন, চাঁদা। তো চাঁদাতে আপনি গণনা শুরু করতেন কোথা থেকে? এই পাশে 0 ডিগ্রি থেকে, এই পাশে 0 ডিগ্রি থেকে। তাহলে এই বিষুব রেখাটা আছে 0 ডিগ্রিতে। তাহলে 0 ডিগ্রিতে আছে যে অক্ষরেখা, 0 ডিগ্রিতে আছে যে অক্ষরেখা তাকেই বলে বিষুব রেখা, তাকেই বলে গুরুবৃত্ত, তাকেই বলে মহাবৃত্ত, তাকেই বলে ইকুইটোরিয়াল লাইন। এটা একটা অক্ষরেখা আর এটা আছে একদম মাঝ বরাবর। এইবার ছোটবেলায় যেমন চাঁদা ব্যবহার করেছি ঠিক সেভাবে এই রেখাটার সাথে 0 ডিগ্রির সাথে কোণ উৎপন্ন করব। এটা হয়তো 1 ডিগ্রি, এটা হয়তো 2 ডিগ্রি, এটা হয়তো 3 ডিগ্রি, এটা হয়তো 4 ডিগ্রি। এভাবে কোণ উৎপন্ন করব। এই যে কোণ উৎপন্ন করছি এটাকেই বলে অক্ষাংশ, এটাকেই বলা হয় ভাই অক্ষাংশ। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে, ধরেন আপনার ঘরটা এখানে, আপনার ঘর এখানে, নিরক্ষরেখার সাথে আপনার ঘরের যে কৌণিক অবস্থানটা, এখানে কত ডিগ্রি কোণ হয়েছে? ধরেন এখানে 37 ডিগ্রি কোণ হয়েছে। তাহলে ভাই আপনার ঘর অবস্থান করছে 37 ডিগ্রি উত্তর অক্ষাংশে, 37 ডিগ্রি উত্তর অক্ষাংশে। তাহলে অক্ষাংশ জিনিসটা কি? নিরক্ষরেখার সাথে, নিরক্ষরেখার সাথে কোনো একটা স্থানের, কোনো একটা জায়গার যে কৌণিক দূরত্ব, যে কৌণিক অবস্থান, সেটাই হলো অক্ষাংশ। নিরক্ষরেখার সাথে কোনো জায়গার বা কোনো স্থানের কৌণিক দূরত্বকেই আমরা বলি অক্ষাংশ। তাহলে অক্ষাংশটা ক্লিয়ার এবং অক্ষরেখাটা ক্লিয়ার। অক্ষরেখা হচ্ছে যেগুলো এরকম শোয়ানো শোয়ানো থাকবে সেগুলো অক্ষরেখা। এগুলোর মধ্যে যেটা একদম মাঝ বরাবর আছে, অর্থাৎ যেটা 0 ডিগ্রিতে আছে, সেটা বিষুবরেখা বা গুরুবৃত্ত বা মহাবৃত্ত বা ইকুইটোরিয়াল লাইন। আর এই রেখাটার সাথে যে কৌণিক দূরত্ব বা কৌণিক অবস্থান তাকেই বলা হচ্ছে অক্ষাংশ। এবার আমরা খুব সহজ একটা কাজ করব, এগুলো একটু মুছে ফেলি। এগুলো মুছে আমরা ধরে নিব এই জায়গাটা হচ্ছে 23.5 ডিগ্রি, অর্থাৎ এখানে 23.5 ডিগ্রি এবং 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে আমরা একটা দাগ দিয়েছি। তারপর তারপর এই জায়গাটা হচ্ছে ভাই 66.5 ডিগ্রি। আমরা 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশেও একটা দাগ দিয়েছি, 23.5 ডিগ্রি উত্তরে একটা দাগ দিয়েছি, 66.5 ডিগ্রি উত্তরে একটা দাগ দিয়েছি। এই দাগগুলো অক্ষরেখা এবং এগুলোরও আলাদা কিছু নাম আছে। 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে যে দাগটা দিয়েছি এটার নাম হচ্ছে ভাই কর্কট ক্রান্তি রেখা। এটার নাম কর্কট ক্রান্তি রেখা। ইংরেজিতে যেটাকে বলা হয়, ইংরেজিতে যেটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে। এরপর এই জায়গাটা একটু দেখি, 66.5 ডিগ্রি উত্তরে যেটা এঁকেছি এটার নাম
সুমেরু বৃত্তরেখা। এটার নাম সুমেরু বৃত্ত রেখা। ইংরেজিতে যেটাকে বলা হয় ভাই আর্কটিক সার্কেল। আর্কটিক সার্কেল। তাহলে ৬৬৬ ডিগ্রিতে সুমেরু বৃত্ত রেখা বা আর্কটিক সার্কেল, আর ৩৭.৩০ ডিগ্রিতে কর্কট ক্রান্তি রেখা। এগুলো অবশ্যই এক একটা অক্ষরেখা। এবার নিচের পার্টে আসি। নিচের পার্টে ঠিক একই রকম। এই জায়গাটাতে ৩৭.৩০ ডিগ্রি, ৩৭.৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ৩৭.৩০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, ৩৭.৩০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এখানে একটা দাগ দিয়েছি, এই দাগের নাম মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা। এরপর আমরা আবার নিচের দিকে ৬৬৬ ডিগ্রিতে আরেকটা দাগ টেনেছি। ৬৬৬ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে আরেকটা দাগ টেনেছি। এই দাগটার নাম হচ্ছে কুমেরু বৃত্ত রেখা। উপর একটা ছিল সুমেরু বৃত্ত, এইটা হলো ভাই কুমেরু বৃত্ত রেখা। ইংরেজিতে যেটাকে বলে অ্যান্টার্কটিক সার্কেল। এটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। আর নিচেরটা হচ্ছে ভাই আমাদের মকর ক্রান্তির পর কুমেরু বৃত্ত। ইংরেজিতে বলছে অ্যান্টার্কটিক সার্কেল। এটা আর্কটিক সার্কেল, এটা অ্যান্টার্কটিক সার্কেল। হয়ে গেল। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ অক্ষরেখা দেখে ফেলেছি। ৩৭.৩০ ডিগ্রি উত্তর অক্ষাংশে, ৩৭.৩০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, ৬৬৬ ডিগ্রি উত্তর অক্ষাংশে, ৬৬৬ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে। এবার আমার একটা ছোট্ট প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে কেন? প্রশ্নটা হচ্ছে কেন, মানে কেন ২৩.৫০ ডিগ্রিকে কর্কট ক্রান্তি বলা লাগবে? ২৪.৫০ ডিগ্রিটা কি কর্কট ক্রান্তি হতে পারে না? কিংবা ৬৬৬ ডিগ্রিতেই সুমেরু বৃত্ত কেন, অন্য কোথাও না কেন? উত্তরটা ভীষণ সহজ। মূলত এই যে দেখতে পাচ্ছি বিষুব রেখা, গুরু বৃত্ত রেখা বা মহাবৃত্ত রেখা, সূর্য এই রেখাটার উপরে খাড়াভাবে কিরণ দেয়। সূর্য এই রেখাটার উপরে খাড়াভাবে কিরণ দেয়। এখন সূর্য যেখানে খাড়াভাবে কিরণ দিচ্ছে সেখানে গরম, সেখানে উষ্ণতা বেশি হবে না কম হবে? স্বাভাবিক ব্যাপার। এই জায়গাটার উপরে গরম বা উষ্ণতা সবচেয়ে বেশি পড়ে। কতদূর পর্যন্ত এই উষ্ণতা ছড়িয়ে পড়ে? উপরের দিকে কর্কট ক্রান্তি পর্যন্ত, আর নিচের দিকে মকর ক্রান্তি পর্যন্ত এই উষ্ণতা ছড়িয়ে পড়ে। যে কারণে এই জায়গাটাকে বলা হয় উষ্ণ মণ্ডল, বা এই জায়গাটাকে বলা হয় টরিড জোন। উষ্ণমণ্ডল বা টরিড জোন এই জায়গাটা। এরপর যখনই আপনি কর্কট ক্রান্তি পার হয়ে যাবেন, যখনই আপনি কর্কট ক্রান্তি পার হয়ে যাবেন, আপনার আস্তে আস্তে শীত লাগতে শুরু করবে। দ্যাটস ওয়াই এই জায়গাটা হচ্ছে শীত মণ্ডল। এই জায়গাটা হচ্ছে শীত মণ্ডল। মাঝখানের এই জায়গাটা নাতিশীতোষ্ণ। এই জায়গাটা নাতিশীতোষ্ণ। এবার যদি আমরা সুমেরু বৃত্ত পার হয়ে যাই, আমরা যদি সুমেরু বৃত্ত পার হয়ে যাই, তাহলে ভাই আর শীত লাগবে না। এইবার আমরা একেবারে জমে বরফে পরিণত হব। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আমাদের হিমমণ্ডল। এটা হচ্ছে আমাদের হিমমণ্ডল। একই ঘটনা নিচের পার্টের ঘটবে। এইটা আমাদের শীত মণ্ডল, আর এই জায়গাটা হচ্ছে আমাদের হিমমণ্ডল। দ্যাটস ইট। এবার প্রশ্ন হচ্ছে, ভাই বুঝছি আপনার কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তি পর্যন্ত উষ্ণমণ্ডল, এই জায়গাটা শীতমণ্ডল, নিচের দিকের জায়গাটা হিমমণ্ডল। আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পারছি বিষুব রেখা বরাবর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই এখানে উষ্ণতা বেশি হচ্ছে, এখানে উষ্ণতা কিছুটা কম, আর উপরের দিকটাতে উষ্ণতা একেবারে কম। প্রশ্ন হলো, ভাই এগুলো পরে আমার দরকারটা কি? এগুলো পরে আমার লাভটা কি রে ভাই? এগুলো পরে আপনার লাভ হচ্ছে, ধরেন আপনি বিশ্ববিদ্যালয়ের জন্য সাধারণ জ্ঞান পড়ছেন, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য। আপনার সামনে একটা ম্যাপ আছে, আপনার বাসায় সামনে বড় সড় একটা ম্যাপ আছে। এখন আপনাকে আমি বললাম, ভাই এক কাজ করেন, আপনার ম্যাপের মধ্যে কাতার দেশটা খুঁজে বের করেন। ম্যাপের মধ্যে কাতার দেশটা আপনি খুঁজে বের করুন। কাতার কোথায় খুঁজে পাবো? কাতার নিশ্চয় এটা ম্যাপের উপরের দিকে খুঁজবো, তাই না? অবশ্যই না। কাতারের কিচ্ছু না জানলেও আপনি জানেন কাতারে কি হয় ভাই, অনেকটুকু গরম পড়ে। কাতারে অনেকটুকু গরম পড়ে। তো আমি আপনাকে বলছি ম্যাপের উষ্ণ জায়গা কোনটা? উষ্ণ জায়গা কোনটা? মাঝ বরাবরটা। তাহলে আপনি ভাই কাতারে এই মাঝ বরাবর খুঁজতে শুরু করবেন। এরপর আপনাকে আমি বললাম, ভাই স্কটল্যান্ড এটা একটু ম্যাপে খুঁজে দেন তো।
আপনি বলবেন স্কটল্যান্ড, এটা কেমনে খুঁজে পাবো? খুব সহজ, আপনাকে আমি পড়াইছি উপরের দিকে জায়গাটা শীতমন্ডল বা হিমমন্ডল। স্কটল্যান্ড, ওইখানে অনেক ঠান্ডা পড়ে, এটা আমি জানি। তাহলে স্কটল্যান্ডকে উপরের দিকে জায়গাটাতে খুঁজবো, মাঝ বরাবর খুঁজবো না। এই হচ্ছে ব্যাপার স্যাপার। অর্থাৎ এই অক্ষরেখা জানার মধ্য দিয়ে কোনো একটা স্থানের আবহাওয়া কেমন হবে, কোনো একটা স্থানের জলবায়ুটা কেমন হবে, এটা বুঝতে পারা যায়। এর পাশাপাশি বর্তমানে সাধারণ জ্ঞান পড়ার সময় ম্যাপটা বুঝতে এই ধারণাটা খুব সাহায্য করে। অর্থাৎ কোনো একটা দেশ মাঝ বরাবর হলেই আমি বলতে পারি যে এখানে উষ্ণতাটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি। উপরের দিকে হলে আমি বুঝতে পারি ওখানটা শীত হওয়ার সম্ভাবনা বেশি। আর নিচের দিকটা যদি হয় তাহলে আমি বুঝতে পারি এই জায়গাটাতে ঠান্ডা হবে। যে কারণে আমরা দেখতে পাই এই জায়গাটাতে আমাদের উত্তর মেরু, আর এই জায়গাটাতে অবস্থান করছে আমাদের দক্ষিণ মেরু। এই হলো কনসেপ্টটা। এবার আসেন একটু পিছে যাই, আমরা একটু পিছে যাই। আশা করি কনসেপ্টটা পুরোটা বুঝে গেছেন। এবার পিছে একটা বড় সর আপনি ম্যাপ দেখতে পাচ্ছেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা বলুন তো, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে, আমি জানি সাদা রঙের কারণে কিছুটা দেখতে কষ্ট হচ্ছে, চলেন লাল রং নেই, লাল রঙে নিশ্চিত দেখা যাবে। এই জায়গাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এটা নাম হচ্ছে গ্রিন ল্যান্ড। গ্রিন ল্যান্ড নাম দিয়েছে গ্রিনল্যান্ড, যেন একেবারে সবুজের ছাওয়া। আসলে আপনার কাছে আমার প্রশ্ন, কি মনে হয় গ্রিনল্যান্ড? নাম হচ্ছে এটা গ্রিন ল্যান্ড, আমি আপনাকে বলেই দিলাম এই জায়গাটার নাম গ্রিনল্যান্ড। আপনার কাছে আমার প্রশ্ন যে ভাই, আপনাকে আমি 2 মিনিট আগে পড়াইছি যে ভাইয়া যদি উপরের দিকটাতে হয় তাহলে একেবারে ঠান্ডা বরফে ঢেকে থাকার কথা, কিন্তু এই জায়গাটার নাম নাকি গ্রিনল্যান্ড। আমার প্রশ্ন হচ্ছে এটা কি সবুজে ছাওয়া নাকি এটা আমার ওই পড়ানো বরফে ছাওয়া? উত্তরটা জানান কমেন্ট বক্সে। এবং অক্ষরেখার সাহায্যে কিভাবে কোন একটা স্থানের তাপমাত্রা বোঝা যায়, ওই অঞ্চলের মানুষ কি খায় এটাও বোঝা যায়। যদি বরফ টরফ পড়ে উপরের দিকের এলাকা হয় তাহলে মানুষজন ঠান্ডা, যে গরম মানে শরীরটা গরম রাখতে হবে তাই একটু হালকা পাতলা মদ খাবে আর কি। মাঝখানের দেশগুলো এরা মদ টদ খাবে না, কেন? আর এমনিতে উষ্ণতা, মদ খেলে তো মাথায় কাজ করবে না। এরপর এরা কি ধরনের কাপড় পরবে বুঝতেই পারতেছি। মাঝখানের এই দেশের ওরা পাতলা পাতলা কাপড় পরবে, এই যেমন আমি পরে আছি। আর উপরের দিকের ওরা, নিচের দিকের ওরা, ওরা মোটা মোটা কাপড় পরবে, কারণ শীতটা বেশি পড়বে। ঠিক এভাবেই আমরা কোনো একটা জায়গার আবহাওয়া, তাপমাত্রা, খাদ্যাভ্যাস, পোশাক এগুলো সব বুঝতে পারি অক্ষরেখার সাহায্যে। বুঝতে পেরেছেন আপনি কিনা? এবার সেটা জানিয়ে দিন মন্তব্যের ঘরে। পরের ভিডিওতে আমরা কথা বলবো দ্রাঘিমা রেখার সাহায্যে কি করে এবং সেটা কিভাবে উপকার করে আমাদের, সেটা জানবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে।